ওইসব অর্জুন সিং এর মতো পাড়ার দু পয়সার মস্তান কি বলেছে না বলেছে ওতে আমাদের কিছু আসে যায়। কে পার্লামেন্টের সাংসদ আগে ছিল, তো মস্তানি করেই হয়েছিল, তার মানুষ বুঝতে পেরেছে, তার মস্তানিটা বুঝতে পেরেছে, ওই কারণের জন্য আজকে আর জিততে পারেনি। তো এইসব লোকেদেরকে মানুষ পরিত্যাগ করে দিয়েছে, আমরাও তাদেরকে পরিত্যাগ করছি, আমরা ওদের কথার কোনো গুরুত্বই দিচ্ছি না। এইসব নেতারা যখন তৃণমূলে থাকে তারা ইফতারি মজলিসে যায়, ইফতারি পার্টিতে যায়, আর যেই বিজেপিতে চলে যায় এই ধরনের মন্তব্য কেন করে? কারণটা আমি একজন সাধারণ তৃণমূল কর্মী হিসাবে বলছি, তৃণমূল কংগ্রেসের একটা কালচার রয়েছে, সেটা হচ্ছে ভারতবর্ষের বহুত্ববাদের প্রতি তৃণমূল কংগ্রেস বরাবর সচেতন এবং শ্রদ্ধাশীল। সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেস যারা করি আমরা এটা করাতে বাধ্য, মানে এইটা করতে আমরা বাধ্য যে প্রতিটা ভারতবর্ষের প্রতিটা নাগরিকের ধর্মবিশ্বাস, প্রতিটা নাগরিকের আচার ব্যবহার সব কিছুকে আমরা সম্মান জানাতে বাধ্য। সেই কারণের জন্য উনি যখন তৃণমূল কংগ্রেসে থাকেন সেই সময় বা তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময় উনি এই জিনিসগুলো করতে বাধ্য হয়েছিলেন। পরে যখন উনি ভারতীয় জনতা পার্টিতে চলে যান তখন ওনার ভেতরের যে কি বলবো অন্ধকারময় রূপটা সেটা প্রকাশ হয়ে গেছে, ওনার ভেতরে যে নির্লজ্জ একটা সহিংস রূপ, ঠিক আছে, একটা সাম্প্রদায়িক রূপ সেটা প্রকাশ হয়ে গেছে, সেটা প্রকাশ পাচ্ছে। সুকান্ত মজুমদার বলছে মুসলিমরা যদি এসআইআর নিয়ে তৃণমূলের কথায় রাস্তায় নামে সেনাবাহিনী গুলি চালাবে, কি বলবেন পুরো বিষয়টাকে? সুকান্ত মজুমদারের কথা বিজেপির লোকেরাই গুরুত্ব দিচ্ছে না, তো আপনারা গুরুত্ব দিচ্ছেন কেন? বাংলার মানুষও গুরুত্ব দেয় না। মানে সুকান্ত মজুমদার এই ধরনের কথাটা বলছেন, তার মানেটা হচ্ছে গিয়ে উনি দেশের সংবিধানকে মানেন না, দেশের জনগণের ওপর যিনি গুলি চালানো, মানে সংবিধান আমাদের অধিকার দিয়েছে যে কোনো বিষয়ে আন্দোলন করার, তো আমরা সেই সংবিধান স্বীকৃত অধিকার অনুযায়ী আন্দোলন করতে পথে নামি। আমরা যারা রাজনৈতিক কর্মী রয়েছি বা অন্যান্য বিভিন্ন পলিটিক্যাল, সে তো বিজেপির লোকেরাও আন্দোলনের জন্য রাস্তায় নামে। তার জন্য যদি পুলিশ নির্বিচারে তাদের উপর গুলি চালায় বা সেনাবাহিনী তাদের উপর গুলি চালায়, তার মানেটা হচ্ছে গিয়ে উনি সংবিধানকে মানেন না। আর এই কথাটা তো নতুন কিছু নয়, ভারতীয় জনতা পার্টি তো ভারতবর্ষের সংবিধানকে প্রথম থেকেই মানে না, তারা সংবিধানকে অস্বীকার করে এসেছে। আর সুকান্ত মজুমদারের মতো এইসব ভুলভাল লোকেদের কথা বাংলার মানুষ আর মানে গুরুত্ব দিয়ে ভাবছে না, ওদের কথা কেউ কানে নিচ্ছে না। বলছি 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি রয়েছে, তাদের নাম বাদ যাবে এমনও কথা বলছে শুভেন্দু অধিকারী, কিন্তু আমরা বিহারের ক্ষেত্রে দেখলাম যে সেখানে কোথাও নির্বাচন কমিশন এমন কোনো তালিকা প্রকাশ করেনি যেখানে বাংলাদেশি বা রোহিঙ্গা ধরেছে বা পাকিস্তানি ধরেছে। কী বলবো বিষয়টা? আমি জানি না কোনো মানুষের ডানা আছে কিনা, রোহিঙ্গাদের ডানা আছে কিনা, সেটা মানে পরিন্দাদের ডানা থাকে জানি, রোহিঙ্গাদের ডানা থাকে কিনা আমার জানা নেই। তো রোহিঙ্গারা ডানায় ডানা মেলে উড়তে উড়তে পশ্চিমবঙ্গে চলে এসেছে এবং 1,20,00,000 রোহিঙ্গা বাংলায় বসবাস করছে, এটা হয়তো শুভেন্দু অধিকারী জানেন, আমার জানা নেই। আর যদি থেকে থাকে, কারণ আমি এই কারণেই বলছি তাদের ডানা আছে কিনা, তারা উড়তে পারে কিনা, কারণ ভারতবর্ষের মাটিতে যদি কাউকে ঢুকতে হয় তাহলে তাকে বর্ডারে ইমিগ্রেশন ক্রস করেই ঢুকতে হবে। তাহলে বর্ডারটা তো কন্ট্রোল করে বর্ডার সিকিউরিটি ফোর্স, যদি কেউ আকাশপথেও এসে থাকে তাহলে এয়ারপোর্টে তাদেরকে ইমিগ্রেশন পাস করে তারপর ঢুকতে হবে, তো সেইটা তো কন্ট্রোল করে পুরোটাই দেশের স্বরাষ্ট্র দপ্তর। তো তাহলে ওনার তো প্রশ্ন করা উচিত ছিল ওনার স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে আপনার মতো এরকম অপদার্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী কি করে এতজন রোহিঙ্গাকে ভারতবর্ষে বা আমার বাংলাতে ঢুকতে সুযোগ দিয়েছেন। এই প্রশ্নটা উনি আগে করুন, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী যদি কোনো উত্তর দিতে পারেন তারপর উনি এইসব বড় বড় কথা বলবেন। আর আমরা মনে করে থাকি যে পশ্চিমবঙ্গে কোনো রোহিঙ্গা নেই, যদি কোনো রোহিঙ্গা থেকে থাকে, শুনুন একটা জিনিস আপনাকে বলে রাখি, সেটা হলো যে ভারতবর্ষের আইন অনুযায়ী ভারতবর্ষে যারা রয়েছে তারা ভারতবর্ষের বাসিন্দা অথবা বিদেশি, অথবা তারা মানে বিদেশি বলতে যারা পর্যটক হয়ে থাকে, কর্মসূত্রেও অনেকে এসে থাকে, আর তা না হলে তারা ইল্লিগাল মাইগ্রেন্ট। এই ইল্লিগাল মাইগ্রেন্ট ধরার দায়িত্ব বা ইল্লিগাল মাইগ্রেন্ট দেশের মাটিতে ঢুকেছে এইটার ব্যর্থতা বাস তাদেরকে ধরার দায়িত্ব সব কিছুই কেন্দ্রীয় সরকারের। আমরা একটা রাজ্যের সরকার চালাই, একটা অঙ্গরাজ্যের সরকার চালাই, অঙ্গরাজ্যের সরকারের সেই ক্ষমতাটা নেই, তাহলে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাটা উনি স্বীকার করে নিচ্ছেন।
তাহলে এইরকম ব্যর্থ একটা রাজনৈতিক দল তার কেন্দ্রীয় সরকার বা যুক্তরাষ্ট্রীয় সরকার চালানোর কোনো অধিকার নেই। এর আগেও তো বলছি যে 12বার নাকি এসআইআর হয়েছে, তাহলে এইবার এসআইআর এর আতঙ্কটা কেন? কে আপনাকে বলেছে আগে এসআইআর হয়েছে? বাজে কথা, কোনো এসআইআর হয়নি। 2003 সালে যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটাকে ওরা এসআইআর বলার চেষ্টা করছে। শুনুন, একটা জিনিস আপনাকে বলে রাখি, এখানে প্রত্যেকটা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা প্রত্যেকে জানেন প্রতি বছর নভেম্বর মাস নাগাদ মোটামুটি এই বাংলায় পুজোর ছুটির পর থেকে একটা নোটিফিকেশান জারি হয়ে থাকে, সেটা হচ্ছে ভোটার তালিকা সংশোধনী নোটিফিকেশান জারি হয়ে থাকে। 2003 সালে আর একটা জিনিস হয়েছিল, সেটা এসআইআর নয়, বা আজকের দিনে যে এসআইআরটা করার চেষ্টা করছে সেই জিনিসটা ছিল না, ওটা একটা অন্য কোনো নাম ছিল। ওরা বিগত প্রায় 3-4 মাস ধরে এই জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখে থাকবেন কদিন আগেই আপনার যোগেন্দ্র যাদব একটা এই বিষয়তে একটা রিপোর্ট দিয়েছে যে 2003 সালে যে জিনিসটা হয়েছিল সেটা আজকের দিনে ওরা যে এসআইআরটা করবে বলছে সেই এসআইআরটা নয়। বুঝতে হবে কেন আজকে ওরা এসআইআর করার চেষ্টা করছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, আমরা জানি যে প্রতি বছর যে ভোটার তালিকা সংশোধনী হয় সেটা কিসের জন্য হয়? যারা নতুন ভোটার হয়ে থাকে তারা ভোটার লিস্টে নাম তোলার জন্য ফর্ম ফিল আপ করে, যারা ধরে রাখুন কর্মসূত্রে বা বিবাহ সূত্রে তাদের নাম পরিবর্তন হয়েছে অথবা অ্যাড্রেস পরিবর্তন হয়েছে, বা অনেকে হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের নামগুলো কাটা, এই সমস্ত ব্যাপারগুলো ওই যে ভোটার তালিকা সংশোধনী সেই সংশোধনীতেই হয়ে যায়। আজকে আবার নতুন করে এসআইআর হচ্ছে কিসের জন্য? আজকে নতুন করে এসআইআর হওয়ার কারণটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি 2024 সালের নির্বাচনে ওদের একটা টার্গেট ছিল আব কি বার 400 পার। সেটার জন্য ওরা কি বলেছিল? হিন্দু জাগরণ করতে হবে। তাই হিন্দুরা জেগে উঠে দেখলো যে তারা তো জেগে উঠলো, কিন্তু দেখতে পেলো যে পেট্রোলের দামটা 100 টাকা হয়ে গেছে। তারা হিন্দুরা জেগে উঠে দেখলো যে গ্যাসের দামটা 1000 টাকা হয়ে গেছে। কারণ হিন্দুরা জেগে ওঠার পর তাদের তো বিশেষ কোনো সুযোগ আমরা পাইনি যে মুসলমানরা 100 টাকায় তেল কিনছে, আমরা হিন্দু হিসেবে 50 টাকায় তেল কিনছি, বা গ্যাসের দামটা মুসলমানরা 1000 টাকায় গ্যাস কিনছে, আমরা হিন্দুরা 500 টাকায় গ্যাস কিনছি, সেটা তো নয়। হিন্দুরা যখন দেখতে পেলো যে ওই হিন্দু জাগরণ করে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে আমাদের পকেট কেটে নেওয়া হচ্ছে, আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকারটা 303 থেকে 240-এ নেমে এলো। বিজেপি তখন বুঝলো যে এটা খুব শিওরে সমন। এইরকম একটা অবস্থায় যদি তাদেরকে বছরের পর বছর ক্ষমতায় থাকতে হয় তাহলে ভোটার তালিকায় কারচুপি তাদের করতেই হবে। শুধুমাত্র ইভিএম কারচুপি করে তারা আর জিততে পারছে না, কারণ ইভিএম কারচুপি 2024-এও তারা করেছিল, কিন্তু তারপরেও দেখা গেল যে 303 ছিল সেটা 240 হয়ে গেছে। ওরা ভোটার তালিকায় কারচুপি করে জেতার চেষ্টা করলো, মহারাষ্ট্রে তারা জিতলো, কিন্তু সেটা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেললেন, এবং ধরে ফেলার পর বাংলার সাধারণ মানুষকে এবং রাজনৈতিক কর্মীদেরকে, সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে রাজনৈতিক কর্মীদেরকে উনি সচেতন করলেন যে এই ব্যাপারটা যাতে আর না হয়, সেটার জন্য যে এই যে ভোটার তালিকা সংশোধন, সেই ভোটার তালিকা সংশোধনীর সময় যেন সকলে সচেতন থাকে। অতএব ভারতীয় জনতা পার্টি আর সেই জল মেশানোটা করতে পারলো না ভোটার তালিকা সংশোধনের সময়। এবার তাহলে কি করতে হবে? এবার তাহলে করতে হবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বিহারেতে হয়েছে, এবং সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউতে বিহারেতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওরা বেছে বেছে একদম যারা বিজেপিকে ভোট দেয় না তাদের নামগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। কীরকমভাবে বাদ দিচ্ছে আপনি বুঝবেন কি করে যে বিজেপিকে ভোট দিচ্ছে কে? কারণ ইভিএম মেশিনে বা ইভিএম রুমেতে ঢুকে কে কাকে ভোট দিচ্ছে কে জানতে পারছে? ওরা মোটামুটি জানে যে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, কারণ খুব স্বাভাবিকভাবে মুসলমানরা যদি নিজেদের না, এখন অনেক মুসলমান রয়েছে যারা বিজেপি বা আরএসএসের কাছ থেকে টাকা পাচ্ছে, সেটা আপনারা চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন। তারা নিজেদেরকে মুসলমানদের মসিহা বলার চেষ্টা করছে। তো সেই কথাটা আমি বাদ রেখে বলছি যে মুসলমানরা পারতপক্ষে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন না। অতএব বেছে বেছে মুসলমানদের ভোট কাটা হোক। দেখা গেছে বিহারের একটা বিধানসভা ক্ষেত্রে 80,000 মুসলমানের নাম কাটা গেছে। আর কি, যে সিটগুলোয় বা যে বুথগুলোয় বিরোধীদের ভোট বেশি রয়েছে বা বিজেপি হারছে, সেই বুথগুলো থেকে ব্যাপক হারে নাম কাটা যাচ্ছে। তাহলে কি, আপনারা 3 ইডিয়টসে দেখেছিলেন সেই চতুর রামালিঙ্গম, সে পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য কি করত? নিজে পড়াশোনা করতো সেটা নয়, অন্যদের পড়াশোনা থেকে যাতে মনোযোগ সরে যায় সেই জন্য ডিস্ট্র্যাক্ট করতো। তো বিজেপিও জানে যে সে উন্নয়ন দিয়ে তো ভোটে জিততে পারবে না, তাহলে কি করতে হবে? যে অন্যরা যাতে ভোটে জিততে না পারে তাহলে তাদের ভোটগুলোকে কেটে দাও। সেই তাদের ভোটগুলো কাটার
এই ফিকির হচ্ছে গিয়ে এসআইআর। আমাদেরকে যারা সচেতন নাগরিক রয়েছি, যারা দেশের গণতন্ত্রকে বাঁচাতে চাইছি, সমস্ত মানুষকে এই এসআইআরের বিরুদ্ধে সচেতন হতে হবে। দেখুন, এসআইআর হয়তো ওরা জোরজার করে করবে, কিন্তু আমাদেরকে যারা রাজনৈতিক কর্মী রয়েছে আমাদেরকে যেমন পথে নামতে হবে এই এসআইআরকে রোখার জন্য, ঠিক তেমনই আমাদেরকে সচেতনও থাকতে হবে যাতে কোনো রকম কোনো জাল জোচ্চুরি তারা করতে না পারে। ভারতীয় জালিয়াত পার্টি, এই ভারতীয় জনতা পার্টি নয়, এরা ভারতীয় জালিয়াত পার্টি বিজেপি, সে ভারতীয় জালিয়াত পার্টি যেন ভোটার তালিকায় আর কোনো জাল জোচ্চুরি না করতে পারে। শুভেন্দু অধিকারী বলছে আমরা যদি ক্ষমতায় আসি মহিলাদেরকে 2500 টাকা দেবো এবং গ্যাসের দাম 500 টাকা করে দেবো, কি বলবেন? শুভেন্দু অধিকারী বলেছেন আমরা যদি ক্ষমতায় আসি, তো উনি আগে ক্ষমতায় আসুন। উনি তো ক্ষমতায় আসবেন না, তাহলে আর এইসব কথা শুনিয়ে কী লাভ রয়েছে? ওনারা এইসব বড় বড় কথা বলছেন, দিল্লিতেও বলেছিলেন কত 2500 টাকা না 5000 টাকা দেবেন বলেছিলেন, তারপর তো দিল্লির সাধারণ মানুষ বুঝতে পারছে। ওনারা এই কথাটা তো বলেছিলেন এতে মহারাষ্ট্রেও বলেছিলেন কি লাডলি বাহেনা, সেটা তো মহারাষ্ট্রের আমাদের মা বোনেরা বুঝতে পারছে যে তারা কতটা সত্যি কথা বলেছে। তো বাংলার মানুষ জানে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছিলেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুধু বলেননি, সেটা তিনি কাজেও করিয়ে দেখিয়েছেন। আর শুভেন্দু অধিকারীর পার্টি যা যা কথা বলে, ভোটে জিতে যাওয়ার পর তারা সমস্ত কথা ভুলে দেয়। বলেছিলেন আচ্ছে দিন আসবে, তো সেই আচ্ছে দিন কত এসেছে সেটা ভারতবর্ষের বাচ্চা বাচ্চা জানে। ঠিক আছে, তাহলে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছে সেই কথাগুলোকে আমাদের মা বোনেরা কোনো রকমভাবেই কোনো সিরিয়াসলি নিচ্ছে না। এই যে অর্জুন সিং বলছে যে মুসলিমদের কোরআনে লেখা আছে ধর্ষণ করাটা কোনো ব্যাপার নয় তাদের কাছে, আর ঠাকুর পূজাটা তাদের কাছে একটা বড় একটা বিষয়, কিন্তু ধর্ষণ করাটা কোনো বিষয় না, কি বলবেন? দেখুন, আমি তো একজন গণ আন্দোলনের কর্মী, একজন রাজনৈতিক কর্মী। আমি বেসিক্যালি ওই কি বলে, আমি কোনো রাজনৈতিক নেতার বক্তব্যের হয়তো উত্তর দিতে পারি, কিন্তু ওই কোনো পাড়ার পাতি মস্তানের কোনো বক্তব্য, কোনো স্টেটমেন্টের উত্তর দেওয়াটাকে আমি আমার যোগ্য বলে মনে করি না। ওটা ওইসবের উত্তর দিতে আমার রুচিতে বাঁধে। তো ওইসব অর্জুন সিংয়ের মতো পাড়ার 2 পয়সার মস্তান কি বলেছে না বলেছে ওতে আমাদের কিছু আসে যায় না। পার্লামেন্টের সাংসদ কে পার্লামেন্টের সাংসদ? আগে ছিল তো মস্তানি করেই হয়েছিল, মস্তানি করেই হয়েছিল। তার মানুষ বুঝতে পেরেছে, তার মস্তানিটা বুঝতে পেরেছে, ওই কারণের জন্য আজকে আর জিততে পারেনি। তো এইসব লোকেদেরকে মানুষ পরিত্যাগ করে দিয়েছে, আমরাও তাদেরকে পরিত্যাগ করছি, আমরা ওদের কথার কোনো গুরুত্বই দিচ্ছি না। এইসব নেতারা যখন তৃণমূলই থাকে তারা ইফতারি মজলিসে যায়, ইফতারি পার্টিতে যায়, আর যেই বিজেপিতে চলে যায় এই ধরনের মন্তব্য কেন করে? কারণটা আমি একজন সাধারণ তৃণমূল কর্মী হিসাবে বলছি, তৃণমূল কংগ্রেসের একটা কালচার রয়েছে, সেটা হচ্ছে ভারতবর্ষের বহুত্ববাদের প্রতি তৃণমূল কংগ্রেস বরাবর সচেতন এবং শ্রদ্ধাশীল। সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেস যারা করে, যারা করি, আমরা এটা করাতে বাধ্য, মানে এইটা করতে আমরা বাধ্য যে প্রতিটা ভারতবর্ষের প্রতিটা নাগরিকের ধর্মবিশ্বাস, প্রতিটা নাগরিকের আচার ব্যবহার সব কিছুকে আমরা সম্মান জানাতে বাধ্য। সেই কারণের জন্য উনি যখন তৃণমূল কংগ্রেসে থাকেন সেই সময়, বা তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময় উনি এই জিনিসগুলো করতে বাধ্য হয়েছিলেন। পরে যখন উনি ভারতীয় জনতা পার্টিতে চলে যান তখন ওনার ভেতরের যে কি বলবো অন্ধকারময় রূপটা সেটা প্রকাশ হয়ে গেছে। ওনার ভেতরে যে নির্লজ্জ একটা সহিংস রূপ, ঠিক আছে, একটা সাম্প্রদায়িক রূপ, সেটা প্রকাশ হয়ে গেছে, সেটা প্রকাশ পাচ্ছে।